যে কেউ বলতে পারো আমাকে। তোমরা যদি রেসপন্স করো তাহলে ক্লাসটা কিন্তু অনেক ভালো হবে আমার জন্য। আর যদি তোমরা চুপ করে থাকো আমি একা একা বলে যাবো তাহলে কেমন দেখায় না? এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? রেসপন্স করো। ইলেকট্রনিক্স। তো ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে তোমরা কি জানো? কেউ আমাকে বলতে পারবে ভাই ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে এটা বা এরকম বলে? কেউ বলতে পারবা? এনিবডি, যে কেউ বলো। তাহলে আমি বলি ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় ডিজিটাল নাম্বার, ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় ডিজিটাল নাম্বার, সংখ্যের এবং বিভিন্ন সার্কিটের গঠন এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হয়, সেটাকে কি বলা হয় আমাদের? ডিজিটাল ইলেকট্রনিক্স। অর্থাৎ এখানে মেইন ফোকাসটা হচ্ছে আমাদের ডিজিটাল নাম্বার নিয়ে। এখন আমাকে কেউ একজন বলো ভাই ডিজিটাল নাম্বারটা আমাদের কেন দরকার? কেউ বলতে পারবা? ডিজিটাল ইলেকট্রনিক্সটা হচ্ছে কি? ডিজিটাল নাম্বার, সংকেত এবং বিভিন্ন সার্কিট গঠনের প্রণালী। এখানে বেসিক্যালি ফোকাস দিতে হবে আমাকে ডিজিটাল নাম্বার নিয়ে। আমি কেন ডিজিটাল নাম্বার নিয়ে ফোকাস দেবো? আমার তো ডিজিটাল নাম্বার ছাড়া অনেক অনেক প্রকার নাম্বার আছে। তো বলতে পারবা কেন আমি ডিজিটাল নাম্বারকে ফোকাস দেবো ডিজিটাল ইলেকট্রনিক্সে? বলো। আচ্ছা আমি বলি, আমাদের যে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো আছে, আমরা যে ডিভাইস গুলো ইউজ করি, সেগুলো আমরা যা ইনপুট দিই সেই ইনপুট কি তারা নিতে পারে সরাসরি? না, সেই ইনপুট গুলো তারা সরাসরি নিতে পারে না। তাহলে আমাদের প্রতিটা ইলেকট্রনিক ডিভাইসে নিজস্ব কিছু মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? তো মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষাটা কি? ডিজিটাল ভাষা অবশ্যই। আর ডিজিটাল ভাষা মানে কি আমরা জানি? বাইনারি ভাষা। কি ভাষা? বাইনারি ভাষা, যা 0 এবং 1 দিয়ে কি করা হয়? প্রকাশ করা হয়। প্রতিটা ইলেকট্রনিক ডিভাইসের মেশিন ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা যে ইনপুটটা দিয়ে থাকি মেশিনে, সেটা আমরা কি দিয়ে থাকি? হয়তো বা বাইনারি দিয়ে থাকি, কখনো কখনো ডেসিমেল দিয়ে থাকি, আবার কখনো অক্টাল দিয়ে থাকি, বা যে কোনো ধরনের সাংকেতিক চিহ্ন আমরা প্রকাশ করে থাকি। কিন্তু মেশিন তো আমার সেটা নিতে পারে না, বা ইলেকট্রনিক ডিভাইসটাও আমাদের সেই ল্যাঙ্গুয়েজটা নিতে পারে না। তো ইলেকট্রনিক্স ডিভাইসে একটা কি থাকে? ল্যাঙ্গুয়েজ থাকে। সেটা কি ল্যাঙ্গুয়েজ? মেশিন ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের ডিজিটাল ল্যাঙ্গুয়েজ, আর যেটা হচ্ছে বাইনারি। এই জন্য সকল নাম্বার সিস্টেমকে আমাকে কি করতে হয়? বাইনারি সিস্টেমে রূপান্তর করতে হয়, যেটা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল বিষয়। ঠিক আছে? এখন আমরা যে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সে যে আমরা এমপ্লিফায়ার ইউজ করছি, ট্রানজিস্টর ইউজ করছি, তারপর রেকটিফায়ার ইউজ করছি, সেটা তো আমাদের তো ইনপুট দিতে হয়। সেই ইনপুটটা আমরা কি দিয়ে থাকি? হয়তো বা ডেসিমেলে দিয়ে থাকি। কিন্তু ওই যে ইলেকট্রনিক্স ডিভাইসটা যেটা আছে, সেটা কিন্তু সরাসরি সে দশমিকে নিতে পারে না। তাকে কি নিতে হয়? তাকে নিতে হয় বাইনারিতে। তাহলে ওই যে দশমিক নাম্বার থেকে বাইনারি নাম্বারে রূপান্তর হওয়ার জন্য আমাদের কি দরকার? ডিজিটাল ইলেকট্রনিক্সটা দরকার। তাহলে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসে ইনপুট দেওয়ার জন্য আমাদের কি দরকার? ডিজিটাল ইলেকট্রনিক্সটা দরকার। ঠিক আছে? এখন ডিজিটাল ইলেকট্রনিক্স আমি করবো, নাম্বারিং সিস্টেম করব। এই নাম্বারিং সিস্টেম আমাদের হচ্ছে 4 প্রকারের। কত প্রকারের? 4 প্রকারের। তো বলতে পারবা নাম্বারিং সিস্টেমগুলো কি কি? আচ্ছা, তো এক ফার্স্টটা বললাম, সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে? সবাই বুঝছো তো? ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে বোঝায় সংখ্যার ধারণা। ঠিক আছে? মূলত হলো সংখ্যার ধারণা। এছাড়া হচ্ছে কোনো সার্কিটের প্রোটোকল নিয়ে আলোচনা। এটা অবশ্যই কি হতে হবে? আমাদের ইলেকট্রনিক সার্কিট হতে হবে। তাই বলে আবার ইলেকট্রিক সার্কিট বা আমাদের যে এসি সার্কিট ছিল ওগুলো সার্কিট না, ইলেকট্রনিক সার্কিট হতে হবে। ঠিক আছে? এখন যদি আমি আসি নাম্বারিং সিস্টেম, যেহেতু আমরা কি বলতেছি? ডিজিটাল ইলেকট্রনিক্স বলতেছি। আর ডিজিটাল ইলেকট্রনিক্স এর মুখ্য বিষয় হচ্ছে নাম্বারিং সিস্টেম। তো কেউ একজন আমাকে বলো যে নাম্বারিং সিস্টেমটা কাকে বলে, বা নাম্বারিং সিস্টেমটা আসলে কি? কি বলতে পারবো না? এটা তো বলার দরকার সবখানি, বা পারারও দরকার। কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিটাকে কি বলা হয়? নাম্বারিং সিস্টেম বলা হয়। কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিটাকে কি বলা হয়? নাম্বারিং সিস্টেম বলা হয়। তাহলে এখন আমি যদি আসি নাম্বারিং সিস্টেম আবার কত প্রকার, এখান থেকে আমাদের ক্লাস শুরু। নাম্বারিং সিস্টেম হচ্ছে আমাদের 4 প্রকার। কি কি? কেউ বলতে পারবা? হ্যাঁ, হ্যাঁ, অক্টাল। মোট হলো 4টা, তাই তো? মোট হলো 4টে নাম্বারিং সিস্টেম আমাদের আছে।
তো একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমেল, একটা বাইনারি, একটা কি হেক্সাডেসিমেল। তাহলে এখন আমাকে বলো তো আজকে আমাদের ক্লাসটা কি উপর হতে পারে একটু বলতে পারবে এখন? যেহেতু আমি একটু প্রাথমিক আলোচনা দিয়ে দিলাম তোমাদের। আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে নাম্বারিং সিস্টেমের উপর। কি সিস্টেমের উপর? নাম্বারিং সিস্টেমের উপর। তো এই ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটু সিলেবাসটা সম্পর্কে বুঝিয়ে দিই। যেহেতু প্রাথমিক আলোচনা আমাদের শেষ, ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে আলোচনা শেষ, নাম্বারিং সিস্টেম সম্পর্কে আমাদের আলোচনা শেষ, এই দুটো টপিকই ছোটখাটো ছিল। এখন আমি তোমাদের আলোচনা করব সিলেবাসটা নিয়ে। তো ডিজিটাল ইলেকট্রনিক্সের সিলেবাস এটা হচ্ছে এট ফার্স্ট আমাদের করতে হবে নাম্বারিং সিস্টেম। কি করতে হবে? নাম্বারিং সিস্টেম। 2 নম্বরে আমরা যেটা করব লজিক গেট। কি করব? লজিক গেট। 3 নম্বরে আমরা যেটা করব কার্নো মেথড। 4 নম্বরে আমরা যেটা করব এনকোডার অর ডিকোডার। 5 নম্বরে আমরা যেটা করব এডার সাবট্রাক্টর। 6 নম্বরে আমরা যেটা করব মাল্টিপ্লেক্সার অর ডিমাল্টিপ্লেক্সার। এবং 7 নম্বরে যে টপিকটা করব সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। দেখো এই টপিকগুলো সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আমরা এই 7 প্রকারের টপিক আমরা আলোচনা করব। একটা হচ্ছে নাম্বারিং সিস্টেম, 2 নাম্বার হচ্ছে লজিক গেট, 3 নাম্বার হচ্ছে আমাদের কার্নো ম্যাপ, 4 নম্বরে এনকোডার অথবা ডিকোডার, 5 নাম্বার হচ্ছে অ্যাডার এন্ড সাবট্রাক্টর, 6 নাম্বার হচ্ছে মাল্টিপ্লেক্সার এন্ড ডিমাল্টিপ্লেক্সার, এবং 7 নম্বরে করব আমরা ফ্লিপ ফ্লপ। এখান থেকে আমরা তো সবাই জব করতেছি, তাই না? তো জবের জন্য আমাদের এখান থেকে সবথেকে বেশি করতে হবে, যেটাকে বেশি ভ্যালু দিতে হবে, এটা হচ্ছে লজিক গেট এন্ড মাল্টিপ্লেক্সার এন্ড ডিমাল্টিপ্লেক্সার। এই দুইটা টপিকসকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের। ঠিক আছে? এরপর যদি গুরুত্ব দিতে চাই তো নাম্বারিং সিস্টেমটাকে আমি হালকা গুরুত্ব দিতে পারি, কারণ যদি আমাদের পিসিতে আমরা পরীক্ষা দিয়ে থাকি বা কম্পিউটারে যদি আমার পরীক্ষা টেস্ট হয়, নাম্বারিং সিস্টেম থেকে আমাদের কি থাকতে পারে? একটা বা দুইটা এমসিকিউ থাকতে পারে। এখান থেকে লিখিত খুব কমই থাকে। নাম্বারিং সিস্টেম থেকে আমাদের কি থাকতে পারে? একটা এমসিকিউ থাকতে পারে। কারণ নাম্বারিং সিস্টেমটা আমাদের চলে যায় কার ভিতরে? কম্পিউটার থেকে যে প্রশ্ন আছে তার ভিতরে চলে যায়। এছাড়া আমাদের আরেকটা টপিক করতে হতে পারে, সেটা হলো মাঝে মাঝে অ্যাডার এন্ড হচ্ছে এনকোডার যে সাবজেক্টগুলো আছে, অ্যাডার এন্ড সাবট্রাক্টর, এনকোডার এন্ড ডিকোডার, এটার মধ্যে কিছু লজিক গেট ডিজাইন করতে বলে। যে এই অ্যাডারটা দিয়ে তুমি এন্ড গেট দিয়ে একটা ডিজাইন করো, বা তুমি ফুল অ্যাডার দিয়ে নট গেট দিয়ে একটা ডিজাইন করো, এরকম তোমাদের কি থাকতে পারে? প্রশ্ন থাকতে পারে। তো বেসিক্যালি তোমরা গুরুত্ব দিবা হচ্ছে লজিক গেট এবং হচ্ছে মাল্টিপ্লেক্সারের সবথেকে বেশি। তারপর আমরা গুরুত্ব দিতে হবে এনকোডার এবং ডিকোডার অথবা অ্যাডার এন্ড সাবট্রাক্টর। এই 4টা টপিকসে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিব। কারণ আমাদের যদি হচ্ছে বুয়েট প্যাটার্নের প্রশ্ন হয় বা অন্য কোনো জায়গায় প্রশ্ন প্যাটার্ন হয়, তাহলে আমাদের এই টপিকগুলো থেকে বেশি দিয়ে থাকে। ঠিক আছে? এই হলো আমাদের সিলেবাস। সিলেবাস সম্পর্কে কারো কোনো জানা আছে? বলো, আছে? তো আমরা কি করব? হ্যাঁ, ডিজিটাল ইলেকট্রনিক্স করব। ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে এই কয়েকটা টপিক আমরা আলোচনা করব। এর মধ্যে আমি বলে দিলাম যে লজিক গেট এবং মাল্টিপ্লেক্সার হলো আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং নেক্সট ইম্পর্টেন্ট যদি আমি কথা বলি, তাহলে এনকোডার, ডিকোডার, অ্যাডার এন্ড সাবট্রাক্টর, এই চ্যাপ্টারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আজকে যে টপিকটা আমরা শুরু করব সেই টপিকটা হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেম। কি সিস্টেম? নাম্বারিং সিস্টেম। তাহলে মুছে দিলাম, মুছে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে টপিকটা হবে আমাদের হচ্ছে নাম্বারিং সিস্টেমের টপিক। তাহলে আমরা যেটা করব সেটা হবে নাম্বারিং সিস্টেম। তো নাম্বারিং সিস্টেম জানার আগে আমরা সংজ্ঞাটা জানি। সংজ্ঞাটা কি হবে একটু বলো তো নাম্বারিং সিস্টেমের, যেটা আমি একটু আগে বললাম ক্লাস শুরুর প্রথম দিকে। যে কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিটাকে কি বলা হয়? নাম্বারিং সিস্টেম বলা হয়। যে কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? নাম্বারিং সিস্টেম বলা হয়।
তো নাম্বারিং সিস্টেম আমাদের কত প্রকার? 4 প্রকার। এট ফার্স্ট হচ্ছে, দেখা যায় তো না, বোর্ডে দেখা যায়? হ্যাঁ, ডেসিমেল। ডেসিমেল নাম্বার। তো ডেসিমেল আমরা সবাই জানি, আমরা যারা ক্লাস 1 থেকে পড়ে আসি, ক্লাস 1 2 তে আমরা শিখে গেছি ডেসিমেল নাম্বার। ডেসিমেল মানে কি? দশমিক, তাই না? তো দশমিক নাম্বারগুলো কি কি বলতে পারবো আমরা? কি কি লক্ষণ? 0, হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9। তো ডেসিমেল নাম্বারে মোট সংখ্যা থাকে কয়টা বলতো? হ্যাঁ, 0 সহ, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমাদের মোট সংখ্যা থাকে কয়টা? 10টা। তাহলে এর বেস হবে কত? 10। বেস মানে হলো ভিত্তি। এই 10টা সংখ্যা দিয়ে আমি কি করতে পারি? লাখ লাখ কোটি কোটি আমি কি করতে পারি? সংখ্যা তৈরি করতে পারি। এই 10টা সংখ্যা রিপিট করে আগে পিছে দিয়ে আমি অনেক অনেক সংখ্যা কি করতে পারি? ক্রিয়েট করতে পারি। তাহলে এই 10টাই হবে তার কি? বেস নাম্বার। ঠিক আছে? তো ডেসিমেলের বেস নাম্বার আমি কত পাবো? 10 পাবো। তারপরে যদি আমি যাই বাইনারি, বাইনারি নাম্বার। এই বাইনারি হচ্ছে আমাদের কি? ডিজিটাল নাম্বার। তো বাইনারি কি? আমাদের ডিজিটাল নাম্বার। এই বাইনারির সংখ্যা কয়টা? দুইটা থাকে, একটা থাকে 0, একটা 1। এই 0টাকে আমরা কি বলি? লো। 1টাকে কি বলি আমরা? হাই। ঠিক আছে? 0টাকে বলি লো, আর 1টাকে বলি আমরা হাই। আর এর বেস সংখ্যা তাহলে কত হবে? 2। যেহেতু দুইটা সংখ্যা আছে, বেস হলো কত আমাদের? 2। আমাদের সবগুলা নাম্বারিং সিস্টেমকে এই বাইনারিতে কি করতে হয়? কনভার্ট করে ইনপুটে দিতে হয়। তারপর যেটা চলে আসবো অক্টাল। অক্টাল নাম্বার। অক্টালে কত হবে? 0 1 2 3 4 5 6 7। মোট সংখ্যা কয়টা হয় অক্টালে? 8টা হয়। 0 থেকে 7 পর্যন্ত মোট সংখ্যা হলো 8টা। তাহলে এর বেস হবে কত? 8। ঠিক আছে? তারপর চলে আসি আমরা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল বলতে কি বুঝো বলো তো? হেক্সা বলতে কি বলি আমরা? ওই যে ব্রাজিল হারে গেল, কি বলতাম যে মিশন হেক্সা পূর্ণ হয়নি, মনে আছে? হেক্সা মানে হলো 6, আর ডেসিমাল মানে কত? 10। ঠিক আছে? তাহলে আমি যে হেক্সাডেসিমাল যদি একসাথে প্রকাশ করতে চাই, একসাথে যদি আমি ডেসিমাল নাম্বার প্রকাশ করি, এই ডেসিমালটা যদি প্রকাশ করি, ডেসিমালটা আমি কত পাইছি? 0 থেকে 9। 0 1 2 3 4 5 6 7 8 9। এটা ডেসিমালের জন্য গেল। আর হেক্সার জন্য আছে না? তাহলে কি এই নাম্বারগুলো কি আমি আর রিপিট করতে পারবো? না, এই নাম্বারগুলো আমি আর রিপিট করতে পারবো না। রিপিট করতে না পারি তাহলে আলাদা আমাকে একটা সংখ্যা নিতে হবে। তাহলে এখানে যেটা নেওয়া হয়েছে এ বি সি ডি ই এফ। তাহলে দেখো তো মোট কয়টা সংখ্যা হয়েছে এখানে? 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10, আর এখানে হচ্ছে কত? 6টা। তাহলে হলো মোট 16টা। তাহলে এর বেস হবে কত? 16। এই 4 প্রকারের নাম্বার আমরা পেয়ে গেলাম। একটা হলো ডেসিমেল, এর পাইছি হচ্ছে বেস সংখ্যা 10, বাইনারি বেস সংখ্যা পাইছি 2, অক্টাল বেস সংখ্যা পাইছি 8, এবং হেক্সাডেসিমাল বেস সংখ্যা পাইছি কত? 16। এই 4 প্রকার নাম্বারিং সিস্টেম দিয়ে আমাদের কি করতে হবে? পুরো ডিজিটাল ইলেকট্রনিক্সটা সেট করে ফেলতে হবে। এই 4 প্রকার নাম্বারিং সিস্টেম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলতে পারবা? কারো কোনো? তাহলে আমি যদি বলি এখন সি এর ভ্যালু কত, কেউ বলতে পারবে আমাকে? তাই 12 12 কিভাবে হয় দেখো, 9 করে কত হবে? 10 না? 11 12, 13 কে বুঝতে হয়েছে? 12 হবে। এটা কত? 13 14 15। ঠিক আছে? এবং 0 নিয়ে হচ্ছে মোট 16টা সংখ্যা। এর জন্য বেস হচ্ছে কত? 16। তোমরা কি এগুলা ক্যালকুলেটরে কনভার্সন করতে পারো? পারো না? তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? সাদাটা না কালোটা, কোনটা? সাদাটা। ঠিক আছে, আমি তাহলে আচ্ছা সিডব্লিউ সি, তো সিডব্লিউ টা আমি জানি না আসলে, দেখতে হবে আমাকে। তাহলে আমি শুধু হচ্ছে যে সাদাটা জানি, আর একটা হচ্ছে সিলভার কালার যে একটা আছে ওটা শুধু জানি। সিডব্লিউ টা আমি কোনো দেখিনি তো, এই জন্য আমি জানি না। আচ্ছা, আমি ক্লাস সময় নেওয়ার সময় এটা বলে দিব, তোমরা ক্যালকুলেটর গুলো হাতে রাখিও, কিভাবে হচ্ছে ক্যালকুলেটর কনভার্সন করা যায় আমি শিখিয়ে দিব তোমাদের। এই হলো আমাদের নাম্বারিং সিস্টেম। এই নাম্বারিং সিস্টেম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না আমি মুছে দিব। তাহলে মুছে দিলাম।
এখন কেউ তোমাকে বলতে পারবা যে ভাই ডিজিটাল সিগন্যাল কাকে বলে? কার কি কোনো আইডিয়া আছে? সময়ের সাথে পরিবর্তন সিগন্যাল তো এনালগ হয়ে গেল, এসি সিগন্যাল হয়ে গেল, তাই না? সময়ের সাথে কে পরিবর্তন হয়? এসি সিগন্যাল সময়ের সাথে পরিবর্তন হয় না? আমি তো বলছি ডিজিটাল। আমরা যেহেতু ডিজিটাল করতেছি, আমরা ডিজিটাল নিয়ে কাজ করবো। তো ডিজিটাল সিগন্যাল কাকে বলে? ইয়া কি না, দুটা স্টেপ থাকবে, ঠিক আছে? দুইটা স্টেপ থাকবে, একটা হবে হাই। আমি অনব বলবো না ভাই, অনব পড়ে যাবে। এখন আমি শুধু বলবো হাই এবং লো, ঠিক আছে? এই হাই এবং লোটাকে আমি কি করতে পারি? অন এবং অফে কাজে লাগাতে পারি, বুঝছো? তাহলে ডিজিটাল সিগন্যাল, হ্যাঁ, ডিজিটাল সিগন্যালটা হচ্ছে এমন একটা সিগন্যাল যার দুইটি মাত্র কি থাকবে? স্টেপ থাকবে, একটা হবে হাই, একটা হবে কি? লো। এবং এটা কি হবে? আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটি সময়ের সাথে কি থাকবে? অপরিবর্তিত থাকবে। কি থাকবে? সময়ের সাথে অপরিবর্তিত থাকবে। মানে সময় চেঞ্জ হচ্ছে, কিন্তু তোমার হচ্ছে স্টেটটা কি হবে না? চেঞ্জ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি চেঞ্জ করো। যেমন আমি বাস্তবিক ক্ষেত্রে উদাহরণ দেই, একটা সুইচ, আমি সাধারণ যে বাটার সুইচ গুলো আছে সেটা যদি আমি অন করে দিই, দেখি এমনি এমনিতে অফ হয়ে যায়? সাধারণ সুইচ গুলোর কথা বলছি, হয়? এমনি এমনিতে অফ হবে না, তোমাকে কি করতে হবে? বাহ্যিক ভাবে এটা কি করতে দিতে হবে? অফ করে দিতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি অফ করতেছো ততক্ষণ পর্যন্ত সে কি থাকবে? অনই থেকে যাবে। অর্থাৎ সময়ের সাথে এটা কি হবে না? পরিবর্তন হবে না। এই সিগন্যালটা কি বলি আমরা? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল অপর নাম হচ্ছে আমাদের বাইনারি সিগন্যাল, যেটা আমাদের দুটো স্টেপ পাইছিলাম, 0 এবং 1। তাহলে এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে আমাদের সব সিগন্যালই কোথায় নিয়ে যেতে হবে? বাইনারিতে নিয়ে যেতে হবে, তাই না? অথবা আমাদের যদি ডেসিমেল থাকে বাইনারি যেতে হবে, অক্টাল থাকলেও বাইনারিতে নিয়ে যেতে হবে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাম্বারের রূপান্তর। সংখ্যা কি? রূপান্তর শিখবো। প্রথম যে রূপান্তরটা শিখবো সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার টু আদার নাম্বার। অর্থাৎ আমার যদি ইনপুটে ডেসিমেল নাম্বার থাকে সেটাকে আমি অন্য নাম্বারে কিভাবে রূপান্তর করতে পারি? অন্য নাম্বার বলতে আমি এখানে বাইনারি রূপান্তর করতে পারি, আমি এখানে অক্টাল রূপান্তর করতে পারি, আমি এখানে হেক্সাডেসিমাল রূপান্তর করতে পারি। অর্থাৎ একটা ডেসিমেল নাম্বারকে আমি কিভাবে অন্য নাম্বারে রূপান্তর করতে পারি সেটা আমরা এখন শিখবো। তো আমি লিখে দিব না, তোমার লিখে নিবা? আমি লিখে দিব। আচ্ছা, এখানে যেটা হবে, প্রথম জিনিসটা মনে রাখবা সেটা হলো আমি কি করবো? ডেসিমেল নাম্বারকে অন্য নাম্বারে রূপান্তর করব। তাহলে ডেসিমেল নাম্বার যদি পূর্ণ সংখ্যা হয়, কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। দেখা যায়? পরে কি লেখা দেখা যায় স্পষ্ট? ও আচ্ছা, বড় করে দিতে হবে, ঠিক আছে। ডেসিমেল নাম্বার যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে তাহলে আমি যে নাম্বার রূপান্তর করব, আমি ডেসিমেল থেকে অক্টাল করতে পারি, তোমার হেক্সাডেসিমাল করতে পারি, তোমার হচ্ছে বাইনারি করতে পারি। তাহলে রূপান্তরিত রূপান্তরিত বলতে গেলে কোনটা বোঝাবে? তুমি যে নাম্বার রূপান্তর করবা সেই নাম্বার। রূপান্তরিত নাম্বার এর বেস সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। কথাটা কি বুঝছো আমার? কি লিখছি আমি? যে ডেসিমেল নাম্বার যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ মানে কি? দশমিক থাকবে না। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে রূপান্তরিত নাম্বারের বেস সংখ্যা দ্বারা, অর্থাৎ ডেসিমেল নাম্বারকে আমি কি করব? আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 2 দ্বারা ভাগ করব। যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে 8 দ্বারা ভাগ করব। আর যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা 16 দ্বারা ভাগ করব। এটা আমি লিখছি যে ডেসিমেল নাম্বার যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে রূপান্তরিত নাম্বারের বেস সংখ্যা দ্বারা ভাগ করতে হবে।
এবং এবং ভাগশেষ এমএসবি টু এলএসবি আকারে লিখতে হবে। এখন এখানে এমএসবি আর এলএসবি কি সেটা আমি একটু করে তোমাদের ক্লিয়ার করে দিব। জাস্ট শুধু মনে রাখো, যদি ডেসিমাল নাম্বারটা আমাদের পূর্ণ সংখ্যা হয়, তাহলে এই পূর্ণ সংখ্যাকে আমি যে নাম্বারে রূপান্তর করব সেই নাম্বারের বেস সংখ্যা দ্বারা কি করব, আমি ভাগ করব। পরপর ভাগ করে থাকতে হবে। ভাগ করার পর ওই ভাগফলটা যে ভাগশেষটা যেটা থাকবে, সেই ভাগশেষটাকে এমএসবি টু এলএসবি আকারে লিখতে হবে। এমএসবি বলতে বোঝাচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট নাম্বার, সরি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি বলতে বোঝায় লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এটা হবে হাই, এটা হবে হচ্ছে লো। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি তাহলে। এরপরে এটা হয়ে গেছে, এই লোটা হয়ে গেছে তোমাদের বুঝা। এইটা যদি হয়ে যায়, আরেকটা হচ্ছে ডেসিমাল নাম্বার যদি পূর্ণ সংখ্যা না হয়, আমাদের পূর্ণ সংখ্যা না হতে পারে, তাই না, দশমিক সংখ্যা হতে পারে। দশমিক সংখ্যা যদি আমাদের হয়, তাহলে আমি কি করব, আমার যে বেস নাম্বারটা আছে, রূপান্তরিত সংখ্যার যে বেস নাম্বারটা আছে, সেই বেস নাম্বারটা দিয়ে আমি বারবার কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাকে করতে হবে কি ভাগ, আর দশমিক সংখ্যা যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, বেস সংখ্যা দ্বারা গুণ করতে হবে। গুণ করতে হবে, বেস সংখ্যা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এর আগে কি করছিলাম, যদি পূর্ণ সংখ্যা হয় বেস সংখ্যা দ্বারা আমি ভাগ করছিলাম, আর যদি আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা না হয় দশমিক সংখ্যা হয়, তাহলে আমি কি করব, বেস সংখ্যা দ্বারা গুণ করব। এবং এখানে কি লিখলাম মনে আছে, এবং ভাগশেষকে এমএসবি ও এলএসবি লেখা লিখলাম। এখানে ভাগশেষ তো বলে কোনো কথা নেই, এখানে কি হবে, এবং গুণফল এমএসবি টু এলএসবি আকারে লিখতে হবে। দেখো এই হলো দুটো রুলস, এই দুটো রুলস মনে রাখলে হয়ে যাবে। আর যখন আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব, তখন আমাদের মনে থাকে যাবে এমনিতে। এই দুটো রুলস আমি আবার বুঝিয়ে দিব, বলো। হ্যাঁ, তো প্রথম রুলসটা আমাদের ছিল কি, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোন একটা ডেসিমাল নাম্বারকে আমি কি করব, যে কোনো নাম্বার আমি কনভার্ট করব। যে কোনো করতে পারি তিনটা, একটা হলো কি বাইনারি, অক্টাল, একটা হলো হেক্সাডেসিমাল। এই তিন নাম্বার আমি যে কোনো নাম্বারে কনভার্ট যদি করতে চাই, তাহলে দেখতে হবে ডেসিমাল নাম্বারটা আমাদের কি দশমিক আছে না পূর্ণ সংখ্যা আছে। যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমি যে নাম্বারে রূপান্তরিত করতে যাচ্ছি সেই নাম্বারের বেস সংখ্যা দ্বারা কি করব, বারবার ভাগ করতে থাকবো। ভাগ করার ফলে দেখবো যে সবসময় তার ভাগফল শূন্য আসবে না, মাঝে মাঝে কি আসবে, ভাগশেষও কিছু পাবো। তো যে ভাগশেষটা যেটা আসবে সেটা শূন্য আসুক আর হচ্ছে যেভাবে মান আসুক, সেই মানটাকে আমি এমএসবি টু এলএসবি আকারে লিখবো। আর যদি অপূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা হয়, তাহলে বেস সংখ্যা দ্বারা আমি কি করবো, বারবার গুণ করবো, এবং গুণফলটাকে এমএসবি টু আমি এলএসবি আকারে লিখবো। আর এমএসবি কি আর এলএসবি সেটা কি, সেটা আমি একটু পরে বলতেছি, 2 মিনিট পরে। হয়ে গেছে, চলো উদাহরণে চলে যাবো। এটা মুছে দিলাম, মুছে দেবো, বলো। আচ্ছা, মুছে দিলাম। তাহলে একটা সংখ্যা আমি নেই, তোমরাই বলো কোন সংখ্যা করবো, বলো দশমিকটা সংখ্যা বলো, যে কোনো, তোমরাই বলো, যে কোনো দশমিক নাম্বার বলো। কত বললা, 3 পয়েন্ট, আগে না, আগে পূর্ণ সংখ্যা বলো, দশমিকটা পড়ে যাচ্ছে। আগে পূর্ণ সংখ্যাটা বলে দশমিকটা পড়ে যাচ্ছে, বলো দশমিক পূর্ণ সংখ্যা বলো একটা। 575, তাহলে 575। এই সংখ্যাকে আমি মনে করো যে করতে চাচ্ছি, এটা কি এর সংখ্যা, আমাদের ডেসিমেল সংখ্যা। এটাকে আমি রূপান্তর করতে যাচ্ছি, মনে করো এট ফার্স্ট বাইনারিতে রূপান্তর করতে যাচ্ছি। এই নিচে 10 মানে কি, এটা দশমিক সংখ্যা, এর নিচে 2 মানে কি, সেটা বাইনারি সংখ্যা। তোমাদের প্রশ্ন আসবে এইভাবে, এভাবে একটা সংখ্যা দিয়ে বলবে, সংখ্যা দিবে, দিয়ে বলবে যে এর মানটা কত, দেখো কি বাইনারি সংখ্যা। তাহলে এটার বেস কত, 2। তাহলে এই 575 কে আমি কি করব, 2 দ্বারা ভাগ করব।
তো 515 থেকে 2 দ্বারা ভাগ করলে কত হয় একটু বলো তো আমাকে, ক্যালকুলেটর আছে সাথে? তাহলে 287 আসতেছে, দেখো দেখি 287। হ্যাঁ, দশমিক তো আমার এখানে দশমিক তো আমার ভাগশেষ থাকবে। তাহলে দেখো আমি যদি সাইডে করতে চাই তোমাকে যদি বুঝিয়ে দেই যে কত আছে 575, তাহলে দেখো তো 2 দুগুণা 4, আর থাকলো কত 1, এখান থেকে 7 নামলো, তাহলে কত হবে 8 দুগুণা 16, হাতে থাকলো 1 নামলো, এখানে আছে 5, তাহলে কত হবে 7 দুগুণা 14। তাহলে ভাগশেষ কত থাকতে ভাই 1 না? কি বুঝছো, ভাগশেষ 1 থাকতেছে যে এই ভাগশেষ একটা তোমার এখানে হাইফেন দিয়ে এইখানে বসবে। বুঝা গেছে জিনিসটা? তুমি যদি 2 দ্বারা 287 গুণ করো তোমার আসে 574 আসে। তো তোমার এখানে লেখা আছে 575, তোমার হাতে 1 থাকতেছে না, এক অবশ্যই থাকতেছে না, ভাগশেষ থাকতেছে না 1, সেই ভাগশেষটার কথা বলতে আমাদের এইখানে বসবে। কি ক্লিয়ার ব্যাপারটা? তারপর যদি আবার আমি এটাকে এখন 2 দ্বারা ভাগ করি, কতক্ষণ পর্যন্ত ভাগ করবো? যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাগ করতেই থাকবো। তাহলে আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি কত আসে দেখো তো, ক্যালকুলেট করো। 143, তাহলে হাতে থাকবে কত 1 থাকবে না, তাহলে 43 দুগুণ কত হবে 86 হবে, তাহলে থাকলো 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি 71 হবে না, হাতে থাকলো কত 1, কারণ 71 দুগুণ হয় 142, কিন্তু আমার এখানে কত আছে 143, তাহলে হাতে থাকবে কত ভাগশেষ 1 থাকবে। আবার যদি এটাকে 2 দ্বারা ভাগ করি 35 দুগুণা 70, 35 দুগুণা কত 70, আবার হাতে থাকবে কত 1। এবার যদি আমি করি কত হবে 17 দুগুণা 34, তাহলে 70 হাতে থাকবে 1। আবার যদি আমি 2 দ্বারা করি তাহলে কত হবে 8 দুগুণা 16, 1। আবার যদি 2 দ্বারা করি 4 দুগুণা 8, হাতে কিছু আছে, তাহলে এখানে কি হবে 0, এখানে 4 আছে না, 4 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 2 দুগুণা 4, হাতে কিছু আছে 9, তাহলে এখানে হবে 0। আবার 2 কে যদি ভাগ করি 1 দ্বারা, তাহলে 2 কে 2, হাতে কিছু আছে 9, তাহলে এখানে কি হবে 0। এখন এই একটাকে কি করতে হবে 0 বানাইতে হবে, তাহলে এখানে যদি 0 নিয়ে আসতে চাই তাহলে এখানে 2 কে যদি 0 দ্বারা গুণ করি 2 0 0, তাহলে হাতে কত থাকবে 1। দেখো তো এই জায়গায় 0 আসছে কিনা, বুঝছো কাজটা কিভাবে করলাম, বুঝছো সবাই? দেখো ভাই তোমার এখানে কি ছিল 1 ছিল তাই না, তো এখানে আমাকে কি আনতে হবে 0 আনতে হবে। যদি 0 আনতে চাই তাহলে দেখো 2 এর সাথে যদি 0 গুণ করো তোমার কত হয়, তাহলে 0 হয়। তাহলে আমি 2 এর সাথে 0 গুণ করলাম, তাহলে আমি এখানে দিলাম 2, তাহলে এখানে দিলাম 0, তাহলে কত হলো 0। এখন তাহলে এখানে 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়, ভাগশেষ থাকবে না আমাদের? 1 থেকে 0 বিয়োগ করলে কত হবে 1 থাকবে না, ওই 1টাকে আমাকে লিখতে হবে এইখানে। অর্থাৎ মেইন যে তোমার ভাগফলটা এখানে আনতে হবে 0, এই একটা নিয়ে যাবো আমি কোথায় ভাগশেষে নিয়ে যাবে, এই যে ভাগশেষে নিয়ে গেলাম। বুঝছো না বুঝছো না এখনো বলো, বুঝছো সবাই? হ্যাঁ, এখানে শূন্য আনতে হবে, আমাদের লাগবে ভাগশেষ, আমাদের ভাগফল লাগবে না, আমাদের কি লাগবে ভাগশেষ লাগবে। তো এই ওয়ানটাকে আমি এখানে শূন্য করতে হবে, এখানে শূন্য করলে আমাদের শেষ, আর কিছু নাই বাকি। তাহলে আমাদের ভাগশেষটা কি হয়েছে লিমিটেড হয়ে গেছে, মানে যতক্ষণ পর্যন্ত না শূন্য আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভাগ করতে যেতে হবে। যখনই দেখবো যখন শূন্য চলে আসে তখন আমরা স্টপ হয়ে যাবো যে হ্যাঁ আমার অঙ্কটা হয়ে গেছে। কি বোঝা গেছে কাহিনী এখনো বলো? হ্যাঁ, এখন তাহলে আমাকে কিভাবে লিখতে হবে এইটা দেখো তো, এইটা হলো বিট নাম্বার, এটা কি আমাদের বিট নাম্বার। তো এই বিটটা কি সর্বনিম্ন না সর্বোচ্চ আমাকে একটু বলো তো। এটা হলো সর্বনিম্ন, কারণ তুমি এটা একবার করছিলাম। তাহলে এটা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সর্বনিম্ন বিট নাম্বার।
তাহলে এটা কি গেছে আমার সর্বোচ্চ গেছে না, এটাকে বলি আমরা হচ্ছে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমাদের সংজ্ঞা কি ছিল এখানে সূত্রের মধ্যে, যে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করার পর যে ভাগশেষটা যেটা আসবে সেই ভাগশেষটা কি করতে হবে, আমাকে এমএসবি টু এলএসবি আকারে লিখতে হবে। তাহলে এটা এমএসবি, এখান থেকে আমাকে কোথায় যেতে হবে, উপরের দিকে যেতে হবে। তাহলে এখন যদি আমি সংখ্যাটা যদি এখানে বসাতে চাই তাহলে কি হবে, 1 0 0 0 তিনটা 0 1 1 1 1 1 1 এটা হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। তাহলে এটা হলো আমাদের অ্যানসার। কি বোঝা গেছে? এখন কিভাবে ভাই, তুমি এটাকে ভাগ করছো একবার, একবার একটা সিঙ্গেল বিট পাইছো, এখানে কতগুলো বিট পাইছো, কতগুলো বিটের কত এখানে পাইছো, সর্বোচ্চ ভ্যালু না। দেখো এটা হলো সিঙ্গেল ভ্যালু, মাত্র একটা ভাগ করে তুমি পাইছো, এই তুমি কত পাইছো, এটা থেকে এটা পড়ো, এটা থেকে এটা পড়ো। দেখো এটা হলো সর্বোচ্চ, এটা সর্বোচ্চ বিট, ঠিক আছে, এটা হলো তোমার সর্বনিম্ন বিট, মানে এখানে যে কাউন্ট করছো তোমার একক কোনটা হয়, ছোটটা হয় না। তাহলে দেখো দেখি, আমি যদি তোমার এটা সংখ্যা বলি, জাস্ট এই সংখ্যাটা বললাম যে 1 2 3, তোমার এখানে একক কোনটা, 3 যদি একক হয় 3 কি বিট আমাদের কম না, দশকের বিট কি 2 ঘর না, আমার শতকের বিট কি 3 ঘর না, বুঝে গেছে জিনিসটা। তাহলে এটা কি আমাদের সর্বনিম্ন, তাহলে একক ঘরে এটা বসবে, এবং সর্বোচ্চ কোনটা, সর্বোচ্চ সবসময় কি বসে, প্রথমে বসে, তা সর্বোচ্চ তোমার কোনটা, এটা না, তাহলে এটা তাহলে প্রথমে বসবে, প্রথমে বোঝা গেছে। তোমার সবসময় হাই পাওয়ার গুলো কোথায় বসে, হাই পাওয়ার গুলো সবসময় প্রথমে বসে, আর একক গুলো সবসময় শেষের দিকে বসে। কি বোঝা গেছে না জানি, এখনো বলো। এখন যদি এই নাম্বারটাকে যদি তোমাদের মন চায় যে ভাই আমি এটাকে হচ্ছে দশমিক থেকে অক্টালে করব, কিসে করব, অক্টালে, তাহলে এটাকে কত দ্বারা ভাগ দিব, তো তোমরা কত, 8 দ্বারা না, 8 দ্বারা ভাগ দাও, কত আসে, আমি সাইডে একটু তোমাদের দেখাই, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি একটু তোমাদের বিস্তারিত করে দিই। 5 7 5, তাহলে কত, 27 56 না, আর থাকলো কত 1, এখানে আমরা কত 5, 8 একে 8, তাহলে আমরা কত 7, তাহলে ভাগশেষ পাচ্ছি কত, আমি 7 পাচ্ছি, আর এখানে কত পাবো 71, আর ভাগশেষ পাবো কত আমি 7, ঠিক আছে। আবার এই 7 কে আবার 71 কে ভাগ করতে হবে, 7 8 56, তারপর কি 8 8 64, 8 লোক 72, তাহলে 9 নিতে পারবো না, তাহলে নিতে হবে কত, 8 নিতে হবে, 8 এ 8 এ 64, থাকবে কত 7 না। তারপর দেখো এখানে আবার 8 কে আমি কি দ্বারা ভাগ করতে পারি, 1 দ্বারা, 8 একে 8, কিছু থাকবে, অবশ্যই কিছু থাকবে, বলো, তাহলে 0, এই 1 টাকে আমার কি করতে হবে, 0 করতে হবে, তাহলে এখানে যদি 8 কে যদি 0 দ্বারা গুণ করি তাহলে 1 টা আমার কোথায় চলে আসবে, এইদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমার এটা হবে এমএসবি, আমার এখান থেকে কি করতে হবে, হায়ার বিট থেকে লোয়ার বিটে যেতে হবে, হায়ার বিট থেকে লোয়ার বিটে যেতে হবে, তাহলে কত হবে 1 0 7 7, এটা হলো আমাদের কিসের নাম্বার, অক্টাল নাম্বার, ঠিক বুঝছো। এখন আমি যদি আরেকবার বলো, আরেকবার বলো একটু প্লিজ। না 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 না, আমাদের ইনপুটটা তুমি অক্টালও দিতে পারো, ইনপুট তুমি হচ্ছে ডেসিমালও দিতে পারো, ইনপুট তুমি হচ্ছে হেক্সাডেসিমালও দিতে পারো, ঠিক আছে। তোমার ইনপুটটা যে কোনো সিস্টেম হতে পারে, যে কোনো সিস্টেম থেকে বাইনারিতে নিয়ে আসে। এখন কেন ইউজ করি, তোমার কাছে মনে করো যে লিমিটেড সহকারে তোমার কি আছে, ইনপুট ডাটা আছে, তোমার কাছে 8 ডিজিটের ডাটা আছে, তোমার মোবাইল ফোনের কিবোর্ড তুমি ইউজ করতেছো, সেখানে তোমার 10টা কিবোর্ড নাই, তোমার কিবোর্ড আছে কয়টা, 8টা আছে, কিবোর্ডের বাটন আছে মোট 8টা, তোমাকে 8টা বাটনের মাধ্যমে কি করতে হবে, ইনপুট সিগন্যালটা প্রেরণ করতে হবে। জিনিসটা কি বুঝতে পারছো? তোমার হচ্ছে লিমিটেড ডাটা আছে, ইনপুট দেওয়ার জন্য তোমাদের লিমিটেড ডাটা আছে, তুমি যত বিট বাড়াবো ভাই তোমার আয়তনটা তত বেড়ে যাবে না। তুমি একটা সাপোজ মোবাইল পেটে চিন্তা করো, মোবাইলের বাটনটা যেটা আছে সেখানে আমার 9টা থাকে যাচ্ছে, 10টা থাকে তোমার হচ্ছে দশমিক বাটন, একটা থাকে স্টার, একটা থাকে হ্যাশ। এখন তুমি মোবাইলের আকারটা যদি তুমি ছোট করতে চাও,
তাহলে তোমাকে বাটনগুলো কমাইতে হবে না, বিট সময় কমাইতে হবে না। তাহলে তোমার এটা ডিপেন্ড করবে তুমি কি ধরনের ডিভাইস ইউজ করতে চাচ্ছ। তুমি যদি কম ইনপুটে যদি বেশি মান দিতে চাও তাহলে তোমাকে কম ইনপুট ইউজ করতে হবে। আর তুমি মনে করো না বিস্তারিত ইউজ করবো, তুমি বিস্তারিত ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। যখন তোমার ইনপুট সিগন্যালের সংখ্যা কম থাকে তখন আমরা হচ্ছে সাধারণত অক্টালটা ইউজ করে থাকি। আর যদি ইনপুট সিগন্যালটা যদি অনেক বেশি হয়ে যায় তখন আমরা ইউজ করে থাকি হেক্সাডেসিমেল, যেটা 16টা বিট পর্যন্ত নিতে পারে। এটা ডিপেন্ড করবে তুমি কত মানের বিট সংখ্যা ইনপুটে দিচ্ছ। তুমি যদি কম মানে দিয়ে দাও তাহলে তোমার হচ্ছে অক্টাল ইউজ করলে হয়ে যাবে বা ডেসিমেল ইউজ করলে হয়ে যাবে। আর তুমি যদি বেশি মানে দিতে চাও তাহলে তোমাকে হেক্সা করতে হবে। তোমরা হয়তো বিন্যাস সমাবেশ করছো, মনে আছে? বিন্যাস সমাবেশে যখন তুমি 2টা ঘর দিবা তখন তোমার হচ্ছে বিন্যাসটা কম ঘর মতো হয়ে যায়। যখন তুমি কি করবা 7টা সংখ্যা দিবা তখন বিন্যাসটা আরো বেশি হয়ে যাবে না? তোমাকে যদি বলি আমি 10 জনকে নিয়ে বিন্যাস করো, তোমার যে বিন্যাসটা হবে, তোমাকে যদি বলি 5 জনকে নিয়ে তুমি বিন্যাস করো, তোমার কি সেই বিন্যাসটা হবে না কম হবে? হ্যাঁ, এই জন্য তোমার এই কম বেশির উপর ডিপেন্ড করে, তোমার ইনপুট সিগন্যালের উপর ডিপেন্ড করে তোমার এই ইনপুট নাম্বারগুলো ইউজ করা হয়। আচ্ছা, যারা এখন আমি হেক্সাডেসিমাল মানে হায়ার বিট দিতে চাই, হেক্সাডেসিমাল হলো সবথেকে হায়ার বিট আমাদের ইনপুট। তাহলে এটা যদি আমি হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই তাহলে দেখো তো কি হবে, 575 কতটা ভাগ করবো আমি বলো তো? এটাকে কি করবো আমি এবার, যে 575 দশমিক ছিল আমি কি করতে হবে, হেক্সাতে নিয়ে যেতে হবে। হেক্সার সংখ্যা কত? 16 এভাবে বলছে। তাহলে কতটা ভাগ করবো? 16 দ্বারা। আর কত আসে তোমরা? আর লিখে যাবে ভাগশেষ কত? তো ভাগশেষ কত আসে দেখো, আমার তো ভাগশেষ লাগবে। দেখো ভাগশেষ কত আসে দেখো, তোমার হচ্ছে 575, 16 3 16 38, 49 50 51 52 53 54 55 56 57, তাহলে থাকতেছে কত? 9, হাতে থাকবে 1 0 5। তাহলে দেখো 5 16 কত? 80। ঠিক আছে, তাহলে থাকতেছে কত? এখানে কত? 5 15 থাকতেছে না? তাহলে এখানে ভাগশেষ কত থাকবে আমাদের? 15। তারপর দেখো এই 15 কি আমি হচ্ছে ডেসিমেল সরি হেক্সাডেসিমেলে পাই? হেক্সাডেসিমেলে কি 15 নামে কোনো সংখ্যা আছে? বল। তাহলে 15 জায়গায় আমরা কি বসাইতে হবে বলো দেখি? কারণ আমি দেখছিলাম যখন আমি তোমাদের একটু বিস্তারিত করে দিছিলাম, এখানে 15 জায়গায় আমার কি সংখ্যা ছিল বলতে পারবা? এক ছিল। তাহলে এখানে 15 দিয়ে আর 5 দিয়ে কি বসাইতে হবে? এক বসাইতে হবে, কারণ হেক্সাডেসিমেলে 15 নামে কোনো সংখ্যা নাই। ঠিক আছে, 15 পরিবর্তে আমাকে কি বসাইতে হবে? f বসাইতে হবে। তারপর এই 25 কে আমি আবার ভাগ দিই 16 দ্বারা, কত হবে? 16 দুগুণা 32, 33 34 35, ভাগ করে কত? 3। তারপর এই দুইটাকে আবার কি করতে হবে? শূন্য করতে হবে। তাহলে 16 গুণন 0, দুটো চলে আসবে আমাদের এইখানে। তাহলে দেখো তো 575 ডেসিমেলে হেক্সাডেসিমেল কত আসবে? 2 3 1। ঠিক আছে, বুঝছো? এই হলো তোমাদের হচ্ছে যে কোনো নাম্বারিং সিস্টেম থেকে, সরি তোমার হচ্ছে ডেসিমেল নাম্বারিং সিস্টেম হতে যে কোনো নাম্বারে রূপান্তর পদ্ধতি। এই তিনটা পদ্ধতি সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। প্রথমে আমি বাইনারি করছি, পরে আমি অক্টাল করছি, এখানে আমি হেক্সা করছি। কারণ যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো যে ভাই এই যে আমার সমস্যা। হ্যাঁ, তো তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে বলো তো আমাকে? সাদা ক্যালকুলেটর যাদের আছে তারা একটু দেখো ভালো করে, তোমাদের হচ্ছে বেস ফাংশনে চলে যাও, তোমার মোট চাপে 3 চাপো দিছো। প্রথমে দিলাম মোট চাপে, যখন 3 চাপবা তখন তোমার ডিসপ্লেটা আসবে এরকম, এখানে লেখা থাকবে ডেসিমেল। আসে? আর এখানে তোমাদের পয়েন্টারটা মানে এখানে এভাবে আছে তাই না? পয়েন্টারটা দেখো তো এখানে আছে না? এটা প্রকাশ করা হয় আউটপুট। তুমি আউটপুটটা কি মানে চাচ্ছ সেটা এটা প্রকাশ করে। অর্থাৎ যদি এখানে ডেসিমেল থাকে তোমার আউটপুট ডেসিমেলে দেখাবে, তোমার যদি এখানে হেক্সা লেখা থাকে আউটপুট তোমার হেক্সা দেখাবে, তোমার যদি এখানে অক্টাল লেখা থাকে আউটপুট এখানে অক্টালে দেখাবে। এখানে হলো ইনপুট। তো তুমি ইনপুট কি দিছিল ভাই? ইনপুট তোমার কি ছিল? এটা ডেসিমেল ছিল না?
তাহলে তোমাকে এখানে আনতে হবে ডি। এখানে কি আনতে হবে? ডি আনতে হবে। ডি কোথায় আছে? তুমি হচ্ছে অপশনে যাও। তোমার ক্যালকুলেটরে দেখো অপশন নামে একটা কথা লেখা আছে। অপশন চাপ দিছো? কি লেখা আছে? নট গেট অর গেট লেখা আছে না? তো নট গেট অর গেট নিয়ে তোমার কোনো কাজ নাই। তোমার ক্যালকুলেটরে দেখবা এরকম তিনটা ফাংশন আছে, চারটা আছে না? চারটা ফাংশন আছে এরকম, মাঝখানে একবারে বল করে, তার মধ্যে নিচের চাপ দাও, নিচেরটা। দিলে কি লেখা আছে? প্রথমে আছে মানে এক নম্বর আছে ডেসিমেল, দুই নম্বর মানে বাইনারি দেওয়া আছে, আছে না? হ্যাঁ, বি তে হলো বাইনারি, এইচ তে হলো হেক্সা, ও তে হলো অক্টাল, আর ডি তে হলো ডেসিমেল। তোমার লাগবে কি? তোমার ইনপুট কি ছিল? ডেসিমেলে ছিল না? তাহলে এখানে ডেসিমেল কত নম্বর আছে বলো তো? তাহলে 1 চাপ দাও। ডেসিমেল আসছে? ডেসিমেল যদি আসে তাহলে তুমি কত সংখ্যা ছিল তোমার? 575। তাহলে ডি লিখার পর এখানে তো 575 দিছো। এখন তোমাকে আউটপুট চাইতে হবে। আউটপুট তুমি কি চাচ্ছ? প্রথমে আউটপুট তুমি বাইরে দিতে চাচ্ছ। তুমি দেখো তোমার একটা যে ক্যালকুলেটর যেটা আছে, ক্যালকুলেটর একটা পয়েন্ট লেখা আছে, হেক্সা লেখা আছে, অক্টাল লেখা আছে, বাইনারি লেখা আছে। জাস্ট এই বাটনটা নিচে দেখবা, এই বাটনটা নিচে দেখবা, একটু খেয়াল করে। হেক্সা লেখা আছে, অক্টাল লেখা আছে, বাইনারি লেখা আছে। পাইছো বুঝে এটা? আছে না? হ্যাঁ, তুমি কিসে মান বের করবে? বাইনারিতে বের করবে। বাইনারিতে চাপ তো হয়ে যাবে। তাই বাইরে চাপ দিয়ে সমান সমান দিতে হবে। এখানে বাইরে লেখা আসছে, তখন তুমি চাপ দিবে, এখানে বাইরে লেখা আসবে। আসছে? তাহলে এখানে যখন বাইরে আসবে তখন তুমি ইকুয়াল চাপ দাও। দেখো তো এটা আসছে নাকি? 1 0 0 তিনটে 6টা 1। শেষ থেকে শুরু করবা, এই দিকে লেখা শুরু করবা। অনেকগুলা শূন্য আছে। হ্যাঁ, অনেকগুলা শূন্য আসলে সামনে, শূন্যগুলো বাদ। তুমি শেষ থেকে শুরু করবা, শেষ থেকে যেখানে 1 আসবে সেখান থেকে স্টপ। ঠিক আছে না? এখান থেকে শেষ। মিলছে? এবার তোমার হচ্ছে তুমি কি করছো? অক্টাল করছো। এবার অক্টালে যে বাটনটা ছিল না, ওইটা চাপ দাও। এখানে লেখা আসবে অক্টাল। অক্টাল বাটনে চাপ দাও। তাহলে দেখো মান চলে আসবে তোমার হচ্ছে 1077। মিলছে? ওটা না, জিরোটা আমরা কাউন্ট করবো না তো। আমরা শেষ যেখানে 1 আসবে ওখান থেকে শেষ, সামনে গুলো আমরা নিবো না। ভাই কোন সংখ্যার সামনে যদি 0 0 1 থাকে, এই জিরো গুলোকে আমি কাউন্ট করি? কোন পূর্ণ সংখ্যার সামনে যদি 0 থাকে তাহলে কি তার ভ্যালু আছে? কোন তুমি বলো। তাহলে দরকার নাই। তাহলে অক্টাল হয়ে গেল। এবার তুমি আসো হেক্সাতে। তাহলে আবার তুমি হেক্সা চাপ দাও। দিছো? দেখো তো আমাদের কি 2 3 এর আসছে? তাহলে আমরা যতগুলা কাহিনী বললাম, সেই কাহিনীগুলো তুমি চাইলে 1 মিনিটে ক্যালকুলেট করতে পারো। হ্যাঁ ভাই, সিলভার কালার গুলো তো হবে, কেন হবে না? সবগুলাতে হবে, সবগুলাতে একই সিস্টেম। ওইটাতে যেটা হবে, তোমাদের যে সিলভার কালার আছে সেটা মুটে যাইতে হবে, মুটে গিয়ে বেসে যেতে হবে। বেসে গেছো? ওই ক্যালকুলেটর আমার পাশে নাই। মুটে যাই বেসে যাইতে হবে। বেসে যাই দেখবা শিফট চাপবা। শিফট, এই ক্যালকুলেটর নাকি তোমাদের? দেখো এটা সমস্যা নেই, সমস্যা নেই। শিফট চাপে কি চাপো? প্রথমে আগে মুট চাপো। মুট চাপছো? মুট, হ্যাঁ হ্যাঁ, মুট চাপে 4, বেসে চলে গেলাম। হ্যাঁ, বেসে যখন যাবা তোমাদের ক্যালকুলেটর উঠবে হচ্ছে, তোমাদের যে ক্যালকুলেটর সেটা উঠবে, এখানে উঠবে ডেসিমেল। আসছে না? এখন এখানে আসবে জিরো, এটা হলো আউটপুট। তোমাদের ক্যালকুলেটর এটা হবে আউটপুট ভ্যালু।
আর তোমাদের ইনপুট দিতে হবে এখানে। ইনপুট তুমি কি দিবা, বাইনারি দিবা না, বা তুমি ডেসিমেল দিবা না, যে ইনপুট দিবা সেই ইনপুটের যে প্রথম যে অক্ষরটা আছে সেটা তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ইনপুট দিলাম ডেসিমেল দিলাম, তাহলে আমাকে কি নিয়ে আসতে হবে, এখানে ডি নিয়ে আসতে হবে। তো ডি নিয়ে আসার জন্য তোমাদের ক্যালকুলেটরে চাপতে হবে শিফট 3। চাপছো? হ্যাঁ, কি আসে, এম ফর মোর আসছে না? তো এটা নিয়ে তো আমার কোনো কাজ নাই, তাহলে আমাকে কি করতে হবে, তোমাদের কিন্তু এই বাটনটা যেটা আছে নিচেরটা ওটা চাপ দাও, এটা নিচেরটা চাপলে দেখবা, হ্যাঁ ডি এস বি ও লেখা আসছে। হ্যাঁ, ডি তে হলো ডেসিমেল, এস তে হলো হেক্সা, ও তে হচ্ছে অক্টাল, আর একটা কি আছে আমাদের, বি তে হলো বাইনারি। তোমার কি দরকার ইনপুটে, তোমার ইনপুটে দরকার ডেসিমেল, তোমার ইনপুটে কি দরকার, ডেসিমেল দরকার। তো ডেসিমেল কোথায় আছে, এক নম্বরে লেখা আছে দেখো। তাহলে এক চাপ তো ডি চলে আসবে এখানে, আসে। তাহলে এখন তুমি যখন সংখ্যাটা চাপতো কত ছিল, 575 ছিল, দিছো 575। এখন তোমার আউটপুট তুমি কিসে চাচ্ছ, আউটপুট তুমি চাচ্ছ বাইনারিতে, তাহলে এখানে তোমাকে চেঞ্জ করতে হবে না, আবার ডেসিমেলটা বাইনারিতে নিয়ে আসতে হবে না। তাহলে দেখো ক্যালকুলেটরে তোমাদের লেখা আছে, এই যে এই বাটনটা আছে, এই বাটনের নিচে লেখা আছে হেক্সা অক্টাল বাইনারি, পাইছো? তাহলে এখন তুমি বাইনারিতে চাপ দাও, বাইনারি মান চলে আসবে। দেখো দেখি, হ্যাঁ সমান দাও, সমস্যা নেই, চলে আসছে না? তাহলে যতক্ষণ পর্যন্ত আমার ওয়ান আসবে ততক্ষণ পর্যন্ত আমার উত্তর হবে। ওয়ানের সামনে যে জিরো গুলো আছে সেগুলো আমার নেওয়া যাবে না, কারণ পূর্ণ সংখ্যার সামনে যদি জিরো থাকে সেটা আমরা কাউন্ট করি না। তারপর তুমি হেক্সা চাপ দাও, তোমার হেক্সা মান চলে আসবে, তুমি অক্টাল চাপ দাও, অক্টালের মান তোমার চলে আসবে। দেখো দেখি মানগুলো মিলছে কিনা, না মিললে আমাকে বলো। তাহলে এভাবে তুমি যদি চাও ক্যালকুলেটরের মাধ্যমে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই মানগুলো বের করতে পারো। কিন্তু তুমি যদি পিএসসি আন্ডারে পরীক্ষা দাও ভাই, তখন তো তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, তখন কিভাবে করবা? সেই জন্য আমাদের কি জানতে হবে, এই নিয়মগুলো আমাকে জানতে হবে। যদি তুমি বইটা পরীক্ষা দাও বা মিষ্টি পরীক্ষা দাও, তাহলে তোমার জন্য ইজি, যে ক্যালকুলেটর আসছে, ক্যালকুলেটর আমি জানি, আমি করে ফেললাম। কিন্তু আমি যদি পিএসসি আন্ডারে পরীক্ষা দেই আর সেখানে যদি আমাদের এগুলো আসে, তাহলে কিন্তু আমি করতে পারবো না। এই জন্য আমাদের নিয়মটাও জানতে লাগবে এবং সেই সাথে ক্যালকুলেটরও জানতে লাগবে। কি বুঝছো সবাই? হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত ক্লাস নেই নাকি, এরপর আমি এখান থেকে শুরু করবো।